দেশে যেন রাজনীতি ছাড়া আর কিছুই নেই। সোশ্যাল বা মেইনস্ট্রিম মিডিয়ায় রাজনীতির আলাপ এত বেশি, অনেক সময় এর মধ্যে নাগরিকদের দম বন্ধ লাগে। কিন্তু এর পাশাপাশি গান, নাটক কিংবা শিল্প সাহিত্যের খবর কি আমরা রাখছি? টিভিএস পডকাস্টে আজ আমরা কথা বলবো দেশের সংস্কৃতি অঙ্গন নিয়ে। আমাদের আজকের বিষয় কেমন চলছে দেশের সংস্কৃতি চর্চা। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। জনাব আজাদ আবুল কালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিভিএস পডকাস্টে। আমি শুরুতে আপনার কাছে একটা মোটা দাগে একটা বৃহৎ পরিসরে একটা প্রশ্ন করতে চাই। দেশের সংস্কৃতি চর্চা, সংস্কৃতি অঙ্গন কেমন আছে? দেশের সংস্কৃতি অঙ্গন বলতে বলতে এখন যেটা বোধ হয় এটা খুবই একটা অনিশ্চিত যাত্রার মধ্যে আছে। আপনি জানেন যে দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা, মব, ট্যাগিং, পুলিং, লেগ পুলিং, এ ধরনের অনেক কিছু চলছে। এর মধ্যে সংস্কৃতি কর্মী যারা আছে তাদের বিরাট একটা অংশের উপরে নানান দায় চাপানো হয়েছে এবং সেটা হয়তো দু চারজন হয়তো যুক্ত ছিল ফ্যাসিলিজমের সাথে, কিন্তু এটা সামগ্রিকভাবে এই ট্যাগিং এর মতো একটা বিষয় চলছে। আর সারা বাংলাদেশে আপনি দেখবেন যে এক ধরনের উগ্রতা ছড়িয়েছে, ধর্মীয় উগ্রতা। সেই উগ্রতাকে মানে সংস্কৃতির সেবীরা তার মুখোমুখি হচ্ছে। যেমন ঢাকায় তার এক ধরনের প্রোটেকশন, সামাজিক নিরাপত্তার জায়গা আছে, কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশের সর্বত্র এই যে বাউল, ফকির, সাধক, নানান নানান ধরনের মানুষ যে গানের চর্চা, শিল্প সাহিত্যের চর্চা, তারা আসলে ভীত। তারা ভীত। আপনি দেখেছেন মাঝখানে ওই ট্রেনের মধ্যে গান গেয়ে ভিক্ষা করে, ভায়োলিন বাজিয়ে ভিক্ষা করে একজন দীর্ঘদিন ধরে। তাকে একজন গান গাওয়ার অপরাধে তাকে মেরেছে। সে বয়স্ক লোক, তাকে মেরেছে। এই যে মানে উগ্র উগ্র চিন্তা ভাবনা, এটা একটা সামগ্রিক একটা ফলাফল হচ্ছে শিল্পের লোকজন কুণ্ঠিত। এরা তো ফাইটার না, এরা তো যোদ্ধা না, এরা তো মারামারি করার লোক না। যার ফলে এরা একটা কাজই করতে পারে, নিজেকে বিযুক্ত করা। সেই বিযুক্ত প্রক্রিয়াটা চলছে, যেটা সংস্কৃতির ক্ষেত্রে ভবিষ্যতে এক ভয়ঙ্কর শূন্যতার জায়গা তৈরি করতে পারে। আর সংস্কৃতির শ্রেণীর মধ্যে আমরা শুধু ঢাকার লোক ভাবলে তো হবে না। সারা বাংলাদেশে যারা আছে, বিভিন্ন ফর্মে যারা কাজ করে, সেই জায়গার অবস্থাটা খুবই ভয়ানক। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, বিশেষ করে আপনারা যারা অনেকেই জুলাই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন, তারা আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের পর আপনাদের আসলে আকাঙ্ক্ষার জায়গাটা কি ছিল? আমাদের আসলে কোনো অবস্থান নেই। কারণ হচ্ছে রাজনৈতিক দামাদলটা এমন জায়গায় গিয়েছে, শুধু রাজনীতি রাজনীতি রাজনীতি, এবং কোন দল কি চাচ্ছে, কোন দলের কয় দফা, কোন দল কি চাচ্ছে, কিভাবে ইলেকশন হবে, এইসব নিয়ে কারোই সংস্কৃতি ভাবনা নেই। আর আমরা সংস্কৃতি কর্মী যারাও একদম রাস্তায় ছিলাম, এখন আমরা হচ্ছে একেবারে প্রান্তিক সংখ্যালঘু। আমাদের কোথাও কোনো আপনি দেখবেন যে আমাদের প্রতিনিধিত্ব নেই। এই যে এতগুলি কমিশন হয়েছে, এত কিছু হয়েছে, কোথাও কিন্তু কোথাও সংস্কৃতি বিষয়ে কোনো কমিশন হয়নি। তারপরে শিক্ষা বিষয়ে কিছু আমাদের চোখে পড়েনি। এবং এখানে কোনো জায়গায় আমি সংস্কৃতি সেবীদের কোনো অবস্থান আমি দেখতে পাচ্ছি না। মানে রাষ্ট্রের রাজনীতি এমন একটা জায়গায় গিয়েছে যে তারা রাজনীতি যারা করেন তাদের বাইরে শিল্পের লোক বলেন, এদের কোনো প্রতিনিধিত্ব কোথাও নাই। আর প্রতিনিধিত্ব না থাকলে নিজেরা যেমন কথা বলতে পারে না, আমাদের হয়ে কেউ যে কথা বলবে, যে যারা রাস্তায় ছিল, আন্দোলন করেছে, জুলাই মাস থেকে রাস্তায় থাকা আমাদের যে কেন, সংস্কৃতি উপদেষ্টা তো আছেন আপনাদের প্রতিনিধি হিসেবে, কি তিনি আপনাদের কথা বলছেন না? একটা হচ্ছে কি, সংস্কৃতি বলতে যেটা বোঝায়, উনি উপদেষ্টা, উনি হচ্ছেন মূলত সিনেমার লোক, নাটক সিনেমা বানিয়েছেন। আর উনি এত দূরবর্তী হয়ে গিয়েছেন যে ওনাকে রিচ করা অথবা আমাদের হয়ে উনি কথা বলবেন, সেই জায়গাটা আমাদের তৈরি হয়নি। এটা আমাদের দিক থেকেও একটা ব্যর্থতা, তার দিক থেকেও মানে এগিয়ে আসার ব্যাপারটা নাই। তারপর যেমন শিল্পকলা একাডেমিতে একটা পর্ষদ থাকে, যেই পর্ষদ আসলে 3 মাস পর পর বসে এবং সার্বিক কোথায় কি হতে পারে না হতে পারে, সেই পর্ষদের একটি মাত্র মিটিং হয়েছে এই গণঅভ্যুত্থানের পর। তারপর সেখানে তার মানে ওখানে যে আমাদের পার্টিসিপেশন থাকে সেটা ওখানে নাই। আর আপনি যেটা বললেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তো আমাদেরই লোক। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার কতগুলি খাত আপনি সেটা কি জানেন? প্রায় 19টা জায়গায় ওনার ইনভলভমেন্ট। তার মধ্যে সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে অনেক কিছু আছে। তো এইরকম একটা দায়িত্ব নিয়ে এবং আমাদের সমন্বিতভাবে কাজ করার কোনো জায়গা এখনো তৈরি হয়নি। এটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কিছু প্রেসক্রিপশন অথবা কিছু জিনিস তৈরি করে সেগুলিকে করতে বলা হয় এবং এইটুকুই। এখানে সংস্কৃতি কর্মীরা কি চাচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ নিয়ে কোনো ইয়ে নেই। আর আপনারা তো জানেন যে বাজেটের
মানে সাংস্কৃতিক শিল্পীদের বাজেট সবসময় একেবারে মিনিমাম, যেটা দিয়ে আসলে একটা দেশের সাংস্কৃতিক ভাবে উন্নতি করবে অথবা কোনো একটা জায়গায় যাবে সেটা সম্ভব না। আপনি তো আসলে দীর্ঘদিনের একজন মঞ্চকর্মী, মঞ্চ নির্দেশক। আমি একটু যদি আপনার কাছে জানতে চাই, মঞ্চে যে নাটকের যে মানে চর্চা জায়গাটা, মানে মূল যে চর্চার জায়গাটা, সেটা কি আগের মতো নেই, বা আগের থেকে কি কোনো জায়গায় কিছু বিচ্যুত হয়েছে বা নতুন কোনো চ্যালেঞ্জ দেখা দিয়েছে সেখানে? হ্যাঁ, নতুন চ্যালেঞ্জ যেটা হচ্ছে, আমি নিজে যেটা অনুভব করি যে সামাজিক অবস্থাটা এমন, নাটক করলে কেন করবে না, দর্শক যাতে দেখে, তাই তো। এখন সামাজিক নিরাপত্তার কারণে কিনা অথবা রাজনৈতিক অস্থিরতার কারণে কিনা আমাদের যে মঞ্চগুলো যেখানে নাটক অভিনীত হয় সেখানে দর্শক আগমন মানে ভিড় ভয়ঙ্করভাবে কমে গেছে। এখন দর্শক যদি আগমন কমে যায়, স্বাভাবিকভাবেই নাট্যকর্মী যারা নাটক যারা হলেন, থিয়েটার যারা বানান, তাদের মধ্যে একজন অনাগ্রহ তৈরি হয়, এক ধরনের নিরুৎসাহিত অনুভব করে তারা। আমি নিজে যেমন, আমার কাছে খুবই মানে একেবারে ইন্সপায়ারিং না এই সময়টা। আমি মনে হচ্ছে কাজের জন্য করবো, কেন করবো? আমি যে প্রোডাক্ট তৈরি করছি সেটা যে ভোক্তা, সেই ভোক্তা শ্রেণী যদি না আসে তাহলে এই প্রোডাক্ট তৈরি করার কি অর্থ আছে? এটা হচ্ছে একটা বড় বড় সামাজিক পরিবর্তনও দরকার, যে একটা দেশের মানুষ তার সে কি কি পৃষ্ঠপোষকতা করবে, শুধু রাষ্ট্র না, দেশের মানুষ, সেখানেও রাজনীতি জড়িত। মানে রাজনৈতিক ভাবনার মধ্যে এটা থাকতে হয় যে সংস্কৃতিকে সে কিভাবে রাষ্ট্রের অঙ্গে রূপান্তরিত করবে অথবা জনগণের এক উত্থান পর্বে তাকে ব্যবহার করবে, ব্যবহার না করে বলা ধরা কাজে লাগাবে আর কি। এমনি মঞ্চের কথা আপনি বললেন, টেলিভিশন নাটকের ক্ষেত্রে কি অবস্থা সেখানে? টেলিভিশন নাটকের ক্ষেত্রে যেটা, আমি নিজে এখন টেলিভিশন নাটকের ব্যাপারে আমার ইন্টারেস্ট অনেক কম। আর তারপরে যে দেখে থাকে যেটা মনে হয় যে অনেকগুলি চ্যানেল দেখবেন যে পুরোনো নাটক চালায়, তার মানে নতুন কাজ কম হচ্ছে। যে পরিমাণ অভিনেতা নির্মাতা মানে তৈরি আছে, তাদের জন্য কাজের পরিমাণ খুব কম, যার ফলে অর্থনৈতিক একটা চাপের মধ্যে আছে অভিনয় শিল্পীরা, নির্মাতারা, মানে এর সাথে সংশ্লিষ্ট যারা, এমনকি প্রোডাকশন বয় পর্যন্ত। যেহেতু কাজ কম হচ্ছে, সেই ক্ষেত্রে এতগুলি টেলিভিশন চ্যানেল যেখানে শুটিং হতো রাত দিন, এখন সেখানে সেই মাত্রাটা অনেক কমে গেছে। তার মানে সার্বিকভাবেই একটা দেশের চেহারা বোঝার জন্য এই সময়টায় একটা একটা বাজে সময় পার করছি আমরা। তো এই জায়গা থেকে উত্তরণের উপায় কি মনে করেন, বা আসলে এক্ষেত্রে সরকারের কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন? সরকারের ভূমিকা মানে এখন এখন এটা তত্ত্বাবধায়ক সরকার, তাই না? এই অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা অথবা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে আপনি অনেক কিছু আশা করতে পারেন না। জুলাই সনদ তৈরি করা অথবা ইলেকশনটা কিভাবে হবে, মোটামুটি রাষ্ট্রটা কিভাবে চলবে, এর এর চেয়ে অনেক বড় দায়িত্ব তারা পালন করতে পারবে না, কারণ তাদের সময়েরও তো বিরাট ব্যাপার আছে। মানে 1-1.5 বছরের মধ্যে তাদের পক্ষে কতটাই বা করা সম্ভব। কারণ হচ্ছে যে অনেক জায়গায় অনেক বড় বড় ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতগুলি ঠিক করা, সেটাকে মোটামুটি একটা জায়গায় এনে গণতান্ত্রিক উত্তরণ ছাড়া আসলে এগুলোর কোনো কিছুই ফলপ্রসূ কোনো কিছু নিয়ে আসবে বলে আমার মনে হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।